প্রথমে আমরা আজকে জানবো হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি যে কোনো ত্রিভুজের জন্য বা ত্রিভুজের ক্ষেত্রে কোসাইন সূত্র। কোসাইন সূত্রটা হলো এমন যে cos a সমান সমান হয় b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এটা হচ্ছে cos a। আমরা জানি এই যে cos a এই যে ক্যাপিটাল A যেটা সেটা দ্বারা কোণ বোঝানো হচ্ছে, আর স্মল abc এগুলো দ্বারা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বোঝানো হয়। আচ্ছা, এটা হলো cos a। তারপর হচ্ছে কি cos b। cos b সমান হয় c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca। এটা হচ্ছে cos b। তারপর থাকলো কি cos c। cos c সমান হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য কোসাইন সূত্র। এবং এই কোসাইন সূত্র হলো ত্রিভুজের যে কোণ হলো তিনটি এ বি সি। যদি ত্রিভুজটা এবিসি হয় তার কোণ হবে তিনটি, সেই তিনটি কোণেরই আলাদা আলাদাভাবে আমরা কি করলাম এই কোসাইন সূত্রটা দেখে নিলাম বা বুঝে নিলাম বা জেনে নিলাম, কেননা আমরা এই কোসাইন সূত্রটা এখানে আজকে ব্যবহার করব। এই জন্য আমরা প্রথমে কি করলাম এই কোসাইন সূত্রের একটা ধারণা নিলাম। এখন আমাদের যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে সমানুপাতের ক্ষেত্রে একটা বিশেষ একটা ধর্ম বা বিশেষ একটা বৈশিষ্ট্য। সমানুপাতের বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ ধর্ম যাই বলি না কেন, কিন্তু এটা একটা বিশেষ বিষয়। আর বিশেষ বিষয়টা আসলে কি আমরা এটা খুব সহজ সরল মানে উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করব। আচ্ছা, যেমন 1/2 ইকুয়াল 2/4। 1/2 ইকুয়াল 2/4। আচ্ছা, কেননা এই যে 1/2 এটা অনুপাতের মান যত, এই 2/4 এর অনুপাত মান কিন্তু ঠিক ততই, কেননা এটাও কিন্তু আসলে 1/2। তারপর আমরা দেখি 4/8। তারপর আমরা কি দেখলাম 4/8, অর্থাৎ এটা কিন্তু একটা অনুপাত বা সমানুপাত। এখানে যে তিনটি যে অনুপাত আমরা আলাদাভাবে লিখলাম, এই তিনটি অনুপাতের মানে কিন্তু এখানে সমান। এই অনুপাতের ক্ষেত্রে বা এই সমানুপাতের ক্ষেত্রে একটা আমরা বিশেষ বৈশিষ্ট্য খেয়াল করি। সেই বিশেষ বৈশিষ্ট্যটা কি, আমরা যদি লবগুলো যোগফলকে লব, এখানে যে ভগ্নাংশ অনুপাতটা একটা ভগ্নাংশ, অর্থাৎ এখানকার লবগুলোর যোগফলকে যদি আমরা হরগুলোর যোগফল দ্বারা ভাগ করি তাতে অনুপাতের মানের কোনো পার্থক্য হয় না। অনুপাতের মানের কোনো পার্থক্য হয় না। কি করলাম, এই যে 1/2 ইকুয়াল 2/4 ইকুয়াল 4/8, এই যে সমানুপাত, এটা একটা হচ্ছে সমানুপাত, অর্থাৎ এখানে প্রতিটি ক্ষেত্রে অনুপাতের মান কিন্তু একই বা সমান। এই ধরনের ক্ষেত্রে আমরা যদি লবগুলোর যোগফলকে হরগুলোর যোগফল দ্বারা ভাগ করি তাতে যে আমরা একটা নতুন একটা যে অনুপাত পাবো, সেই অনুপাতের মানও কি হবে, এই যে এখানে যে তিনটি ভিন্ন ভিন্ন অনুপাত আছে এদের সমান হবে, অর্থাৎ সেটা একটা সমানুপাতই হচ্ছে। আর বিষয়টা কি আমরা দেখি, ইকুয়াল হচ্ছে এখানে কি হয়, এখানে হলো 4 2 6 6 আর এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 14 12 8 4 12 আর 2 হচ্ছে 14। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে এই অনুপাতের মান কি 1/2, এটা আমরা যদি ভাগ করি এটাও কিন্তু হচ্ছে 1/2। এখানে আমরা ভাগ করলে এটাও হচ্ছে 1/2, এটাও যদি আমরা ভাগ করি আস্তে আস্তে কিন্তু 1/2। একটা বিষয় খেয়াল করি, মনে বিষয়টা বোঝা গেছে। প্রতিটি ক্ষেত্রে এই প্রতিটি অনুপাতের মানে কিন্তু 1/2 অর্থাৎ হাফ। 1/2 অর্থাৎ হাফ। তাহলে বৈশিষ্ট্যটা কি দাঁড়ালো, বৈশিষ্ট্যটা এমন দাঁড়ালো যে যে সমানুপাতের ক্ষেত্রে লবগুলোর যোগফলকে হরগুলোর যোগফল দ্বারা ভাগ করলে যে নতুন একটা অনুপাত পাওয়া যায় সেটা হচ্ছে পূর্বের অনুপাতগুলো সমান বা ওই অনুপাতগুলো সমান যাদের লবের যোগফল এবং হরের যোগফল করা হলো। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ ধর্ম বলা যেতে পারে সমানুপাতের ক্ষেত্রে। আরেকটি এই বৈশিষ্ট্য আছে, আরেকটি, এটা আমরা যোগ দিয়ে করছি, এবার করবো আমরা
বিয়োগের সাহায্যে। যেমন যে 2/4 ইকুয়াল হচ্ছে 1/2, এটা একটা সমানুপাত। 2/4 এখানে ভাগফল করলে 1/2, এটা 1/2, এটা একটা সমানুপাত। এখন এখানে আমরা যদি বিয়োগ করি, লবের বিয়োগফলকে হরের বিয়োগফল দ্বারা ভাগ করি, দেখি এখানে 1 হয়, এখানে 2 হয়। খেয়াল করি, এই যে এটা 1/2, এখানেও কিন্তু ভাগ করলে 1/2 আসতেছে, এটাও 1/2। এখানে কিন্তু প্রতিটি অনুপাতের মান কিন্তু একই থাকলো 1/2। এখানে আমরা কি করলাম, লব দুইটা বিয়োগ করলাম, ওই বিয়োগফলকে হরের বিয়োগফল দিয়ে ভাগ করলাম, আর এখানে ওই অনুপাতের মানটা কিন্তু একই আসলো। তাহলে এই যে বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ ধর্ম সমানুপাতের ক্ষেত্রে, লবের যোগফলকে হরের যোগফল দ্বারা ভাগ করলেও মানে কোনো পরিবর্তন হচ্ছে না, আর পক্ষান্তরে লব দ্বয়ের বিয়োগফলকে হর দ্বয়ের বিয়োগফল দ্বারা ভাগ করলেও ভগ্নাংশের বা অনুপাতের মানে কোনো পরিবর্তন হচ্ছে না। এই বিশেষ বৈশিষ্ট্যটা আমরা এখানে আজকে ব্যবহার করব, আর সেই সাথে এই কোসাইন সূত্র তো অবশ্যই ব্যবহার করা হবে। আর এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আর প্রাসঙ্গিক কিছু বিষয় তো থাকবে, যে যে ধারণাগুলো আমরা হরহামেশা বা সবসময় ব্যবহার করে থাকি সেগুলো তো আমরা ব্যবহার করবই। এখন ওগুলো সবগুলো ধারণার সাহায্যে আমরা কি করব, আজকের এই গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব বা সমাধানটা করব। আচ্ছা, এখন দেখি আমাদের আজকের গাণিতিক সমস্যাটা কি ধরনের। এখানে দেওয়া আছে ত্রিভুজ ABC এ b plus c divided by 11 equal c plus a divided by 12 equal a plus b divided by 13 হলে প্রমাণ করো যে cos a divided by 7 equal cos b divided by 19 equal cos c divided by 25। এটা আজকে আমাদের প্রমাণ করতে হবে। তা সুতরাং আমরা এখন সমাধানটা শুরু করতে পারি। এখন আমরা সমাধানটা শুরু করি। এখানে দেওয়া আছে, আমরা প্রথমে যে কাজটা করবো, যে সম্পর্কটি দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব। এখানে দেওয়া আছে হচ্ছে b plus c divided by 11 equal c plus a divided by 12 equal হচ্ছে a plus b divided by 30। আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টা আলোচনা করলাম, যে এই যে সমানুপাতের ক্ষেত্রে লবগুলোর যোগফলকে হরগুলোর যোগফল দ্বারা ভাগ করলে অনুপাতের মানে কোনো পরিবর্তন হয় না। একটা সমানুপাতের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করছি এবং আমরা দেখছি আসলে কিন্তু ঠিক তাই হচ্ছে। ওই ধারণাটি আমরা প্রথমে এখানে ব্যবহার করব, অর্থাৎ এখানে কি করব, লবের যোগফল যেটা কিনা হচ্ছে b plus c plus c plus a প্লাস হচ্ছে a plus b ডিভাইডেড বাই 11 প্লাস 12 প্লাস হচ্ছে 30। আমরা কি করলাম, লবগুলোর যোগফল কে হরগুলোর যোগফল দ্বারা ভাগ করলাম এখানে। তাহলে ইকুয়াল কি আসতেছে, এখানে b আছে দুইটি, তাহলে হচ্ছে 2b, c ও দুইটি 2c, a ও দুইটি 2a ডিভাইডেড বাই কি হচ্ছে, আমরা এখন যোগ করি। এখানে হচ্ছে 11 যোগ হচ্ছে 12, তাহলে এখানে হচ্ছে কত 23 আর হলো 13, তাহলে হচ্ছে 36 অর্থাৎ 36। এখানে আমরা 2 কমন নিতে পারি, তাহলে এখানে আমরা হচ্ছে b plus c plus a, এটা a ডিভাইডেড বাই হলো 36 ইকুয়াল হচ্ছে, আমরা এখন ভাগ করব, সুতরাং আমরা পাচ্ছি a plus b plus c ডিভাইডেড বাই 80। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে এটা একটা সম্পর্ক পেলাম। এটা কার সমান, এটা হবে হচ্ছে b plus c divided by 11 equal c plus a divided by 12 equal a plus b divided by 30। এই আমরা একটা সম্পর্ক পেলাম। আমাদের যে সম্পর্কটি দেওয়া ছিল সেখানে সমানুপাতের সেই বিশেষ ধারণা বা বিশেষ বৈশিষ্ট্যটি ব্যবহার করে আমরা নতুন আরেকটি সম্পর্ক দাঁড় করাতে পারলাম। এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব, এখানে তো বোঝা যাচ্ছে যে 1 2 3 4 এ চারটি অনুপাত আছে, চারটি অনুপাতই হচ্ছে সমান। তা সুতরাং আমরা অবশ্যই লিখতে পারবো a plus b plus c divided by 80 ইকুয়াল হচ্ছে b plus c divided by 11, এটা আমরা লিখতেই পারবো। তাহলে এখন যেটা আমরা করব, a plus b plus c divided by 80 equal b
বি প্লাস সি ডিভাইডেড বাই 11। এটা আমরা এখন লিখতে পারবো, আচ্ছা, বা সমান দেখাতে পারবো। এখন আমরা কি করব? এখন আমরা যে বিশেষ যে বৈশিষ্ট্যের যে দ্বিতীয় ধারণা অর্থাৎ বিয়োগের ধারণাটা সেটা এখানে আমরা ব্যবহার করলাম। এখানে আমরা ব্যবহার করছি যোগের ধারণা, এখানে করবো বিয়োগের ধারণা। সেটা কি? সেটা হচ্ছে লবদ্বয়ের বিয়োগফলকে হরদ্বয়ের বিয়োগফল দ্বারা ভাগ করব। সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি হলো a প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 18 মাইনাস 11। আমরা পাচ্ছি হচ্ছে এই বি এবং সি বিয়োগ হয়ে গেল, থাকলো হচ্ছে এ, আর এখানে থাকলো হচ্ছে 7। সুতরাং আমরা কি পেলাম? আমরা পেলাম a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 18 ইকুয়াল হচ্ছে a বাই 7। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, যে এখন কি আমরা এটাও কি দেখাতে পারবো না, যেহেতু a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18 সমান আমরা কি দেখাইলাম হচ্ছে বি প্লাস সি ডিভাইড বাই 11। এবার দেখাবো a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18 ইকুয়াল হচ্ছে সি প্লাস এ ডিভাইড বাই 12। তাহলে এখন আমরা দেখি a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18 ইকুয়াল হচ্ছে সি প্লাস এ ডিভাইডেড বাই 12। এখানেও কিন্তু আমরা ঠিক এই বিয়োগের এই ধারণাটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি? a প্লাস বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই 18 মাইনাস 12 ইকুয়াল কি হবে? এখানে সি আর এ বিয়োগ হয়ে 0 হয়ে গেল, তার থাকলো হলো বি ডিভাইডেড বাই 6। সুতরাং আমরা কি পেলাম? আমরা পেলাম a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18 ইকুয়াল হচ্ছে b বাই 6। আর আরেকটি সম্পর্ক তো আমরা দেখাতেই পারি, সেটা কি? a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18 ইকুয়াল হচ্ছে a প্লাস বি ডিভাইড বাই 30। আচ্ছা, তাহলে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18 ইকুয়াল হচ্ছে a প্লাস বি ডিভাইড বাই 30। এটা সমান আমরা কি লিখতে পারবো? এখানে সেই বিয়োগের ধারণাটাই ব্যবহার করব, সেহেতু আমরা লিখতে পারবো a প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 18 বিয়োগ হচ্ছে 13 ইকুয়াল কি হচ্ছে? a আর b বিয়োগ হয়ে কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি, বা এটা তো খুব সহজ একটা বিষয়, a থেকে a বিয়োগ করলে 0, b থেকে b বিয়োগ করলে 0, থাকলে হচ্ছে c, আর ডিভাইডেড বাই হচ্ছে 5। সুতরাং আমরা কি পেলাম? a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 18 ইকুয়াল পেলাম c বাই 5। এখন একটা বিষয় খেয়াল করি, যে এই যে a বাই 7 পেলাম, এটাও কিন্তু কার সমান? a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18, এটা সমান। এই যে b বাই 6 পেলাম, এটা কার সমান? a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18। আর এই যে c বাই 5 পেলাম, এটা কার সমান? এটা কিন্তু a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18 এর সমান। অর্থাৎ এই যে তিনটি যে আমরা অনুপাত পেলাম, a বাই 7, b বাই 6 আর c বাই 5, তিনটি হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18 এর সমান। সুতরাং আমরা কি বলতে পারবো? এই তিনটি অনুপাতই সমান। তাহলে অতএব আমরা লিখতে পারবো a বাই 7 ইকুয়াল হচ্ছে b বাই 6 ইকুয়াল হচ্ছে c বাই 7। আমরা এটা c বাই 5, 7 না 5। অর্থাৎ আমরা কি লিখতে পারতেছি? a বাই 7 ইকুয়াল b বাই 6 ইকুয়াল c বাই 5 সমান। কারণ তিনটি অনুপাতই বা তিনটি ভগ্নাংশই আলাদাভাবে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 18 এর সমান। আচ্ছা, সমান আমরা এখানে ধরে নিচ্ছি কে, মনে করি আমরা ধরে নিলাম এই যে অনুপাত তিনটি, এদের যেহেতু মান সমান এবং এদের মানটা হচ্ছে কে, আমরা এটা ধরে নিলাম। তাহলে অতএব আমরা a সমান কি পাবো? a সমান পাবো হচ্ছে 7 কে, আর b সমান কি পাবো? b সমান পাবো হচ্ছে 6 কে, b সমান পাবো 6 কে, আর c সমান কি পাবো? 5 কে। যদি a বাই 7 ইকুয়াল b বাই 6 ইকুয়াল c বাই 5 সমান k হয়, সুতরাং আমরা k সমান কি পাবো? a সমান কি পাবো? a সমান পাবো 7 কে, b সমান পাবো 6 কে, আর c সমান পাবো 5 কে। এখন আমরা যে কাজটা করব, কোসাইন সূত্রের ব্যবহারটা করব। কোসাইন সূত্রের ব্যবহার। এখন cos a আমরা এই সমাধান করার শুরুতেই
একদম শুরুতেই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোসাইন সূত্রের ধারণাটা নিয়েছিলাম cos A cos B এবং cos C, একটা ত্রিভুজের তিনটি কোণের জন্যই কোসাইন সূত্র প্রযোজ্য এবং সেই ধারণাগুলো কি সেটা কিন্তু আমরা দেখে নিয়েছিলাম। এখন সেটা কি করব, ব্যবহার করব। সুতরাং আমরা তো এখন তো জানি cos A সমান কি হয়, cos A সমান হয় হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এটা হলো cos A সমান। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে এখানে যে আমরা মানগুলো পেলাম, এই মান বা এই ধারণা আমরা এখানে ব্যবহার করব। a সমান 7k, b সমান 6k, c সমান হচ্ছে 5k। আচ্ছা, এখন b স্কয়ার, তাহলে b সমান কি 6k, সুতরাং এখানে হবে 6k স্কয়ার প্লাস c সমান কি 5k, সুতরাং এখানে আমরা পাচ্ছি 5k স্কয়ার মাইনাস a হচ্ছে 7k, তাহলে এখানে হচ্ছে 7k স্কয়ার ডিভাইডেড বাই 2bc, তাহলে 2 তো 2ই থাকলো, আর b এর মান আমরা কি পাচ্ছি 6k পাচ্ছি, আর c এর মান পাচ্ছি 5k ইকুয়াল। এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করব, আর সেটা কি, এখানে হবে হলো 36k স্কয়ার প্লাস 25k স্কয়ার মাইনাস 49k স্কয়ার ডিভাইডেড বাই 60 হবে, এই যে 6 দুগুণা 12, 5 12 60k স্কয়ার ইকুয়াল। এখন আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে 36 আর 25 যোগ করলে হবে 81। 81, আচ্ছা দেখি 81 নয়, এখানে আমরা খেয়াল করি এই হলো 5 আর 6 যোগ করলে হচ্ছে 11, আর থাকলো 1, আর 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, থাকলো হচ্ছে 6, 6k স্কয়ার। 81 নয়, এটা হলো 61 স্কয়ার হবে, 61k স্কয়ার। এখানে 36k স্কয়ার প্লাস 25k স্কয়ার আমরা যোগ করলে পেলাম 61k স্কয়ার, আর বিয়োগ 49k স্কয়ার ডিভাইডেড বাই হলো 60k স্কয়ার। তারপর আমরা এখানে কি পাচ্ছি, এখন আমরা যদি এটা বিয়োগ করি, আমরা বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 49, এটা হচ্ছে 2, 11 ধরে নিচ্ছি, এটা 2 হচ্ছে, আর এখানে হচ্ছে হলো 5, তাহলে হচ্ছে 12k স্কয়ার। এখানে আমরা 61 থেকে যদি 49 বিয়োগ করি পাচ্ছি হচ্ছে 12, আর এখানে হলো 60k স্কয়ার, তাহলে ইকুয়াল হবে হচ্ছে k স্কয়ার ভাগ হয়ে গেল, তাহলে 1 হয়ে যাচ্ছে, আর 12 আর 60 এটা ভাগ যাবে, সুতরাং এখানে পাচ্ছি 1/5। সুতরাং আমরা cos A সমান কি পেলাম, 1/5 পেলাম। এখন আমরা cos B বের করব, যে পদ্ধতিতে cos A নির্ণয় করছি ঠিক একই পদ্ধতিতে আমরা cos B ওটাও বের করব। আর সেটা দেখি cos B। আচ্ছা, cos B সমান কি হয়, cos B সমান হয় হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার ডিভাইডেড বাই 2ac ইকুয়াল। এখন a সমান হলো 7k, তাহলে 7k, এখন আমরা কি করি একবারে মানটা বসাই দিই, তাহলে 7k এর উপরে কি আছে স্কয়ার আছে, সুতরাং এটা হবে হলো 49k স্কয়ার প্লাস c সমান হচ্ছে 5k, সুতরাং এখানে হবে হচ্ছে 25k স্কয়ার মাইনাস, আর b মানে হচ্ছে 6k, সুতরাং আমরা এখানে পাচ্ছি মাইনাস 36k স্কয়ার, আর ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে a সমান কি 7k, তাহলে এখানে হচ্ছে 7k, আর c সমান হচ্ছে 5k। তারপরে এখন যদি ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে 5 আর এখানে হচ্ছে 9,
তাহলে 5 আর 9 যোগ করলে হবে 14, তাহলে এখানে আমরা 4 লিখলাম, আর এখানে 4 আর 2 6, তাহলে হচ্ছে 7, তাহলে হচ্ছে 74 কে স্কয়ার বিয়োগ হচ্ছে 36 কে স্কয়ার ডিভাইডেড বাই 7 দুগুণ 14, আর 14 আর 5 গুণ করলে হয় 70, তাহলে এখানে হচ্ছে 70 কে স্কয়ার। তারপরে এখন আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 6, এখানে 14 ধরে নিব, তাহলে 8 আর 4, তাহলে হচ্ছে আমরা বিয়োগ ফল লিখলাম, অর্থাৎ 74 থেকে 36 বিয়োগ করলে 38 হয়, তাহলে 38 কে স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 70 কে স্কয়ার। এখন যদি আমরা ভাগ করি তাহলে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 19 আর এখানে হচ্ছে 35, আর কে স্কয়ার ভাগ করলে তো 1 হয়ে গেল, অর্থাৎ এখানে আমরা পেলাম 19/35, সেটা হচ্ছে cos b সমান। এখানে আমরা cos a সমান পেলাম কি 1/5, আর এখানে cos b সমান পেলাম 19/35। এখন আমরা নির্ণয় করব cos c। এখন আমরা cos c সমান হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। আমরা মান বসাই দেই, a এর মান কি 7k, সুতরাং এখানে আমরা পাচ্ছি 49k স্কয়ার, প্লাস b এর মান কি 6k, তাহলে আমরা পাচ্ছি কি 36k স্কয়ার, মাইনাস এখানে মাইনাস হবে, আর হচ্ছে c এর মান হচ্ছে কি 5k, সুতরাং আমরা পাচ্ছি মাইনাস হচ্ছে 25k স্কয়ার ডিভাইডেড বাই 2ab, তাহলে 2 তো 2 থাকতেছে, a হচ্ছে 7k আর b হচ্ছে 6k। এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, এখানে হচ্ছে 36 আর 49 যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে এখানে আসতেছে আমাদের 5 7 আর হচ্ছে 8, 85k স্কয়ার বিয়োগ হচ্ছে 25k স্কয়ার ডিভাইডেড বাই এখানে কি আসতেছে 7 12 হচ্ছে এই যে 2 আর 6 গুণ করলে হয় 12, 12 আর 7 গুণ করলে হয় 84, সুতরাং এখানে আমরা পাচ্ছি 84k স্কয়ার ইকুয়াল এই 85 থেকে যদি 25 বিয়োগ করি আমরা পাচ্ছি হচ্ছে 60, তাহলে 60k স্কয়ার ডিভাইডেড বাই 84k স্কয়ার। এখন আমরা যে কাজটা করতে পারবো 12 দিয়ে ভাগ করতে পারবো, 12 দিয়ে ভাগ করলে হলো 5 12 60, অর্থাৎ এখানে আমরা 5 পাবো, আর 7 12 84, তাহলে এখানে পেলাম 5, এখানে পেলাম 7, আর কে স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয় 1 হয়, তাহলে আমরা cos c সমান কি পেলাম 5/7। এখন আমরা খেয়াল করি, আমরা কিন্তু মান মোটামুটি পেয়ে গেলাম, cos a সমান পেলাম 1/5, তারপরে হচ্ছে cos b সমান পেলাম 19/35, আর cos c সমান পেলাম 5/7। এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের যে প্রমাণটা করতে বলা হয়েছে, যেটা কিনা হচ্ছে cos a divided by 7 equal cos b divided by 19 equal cos c divided by 25, এই ফরম্যাটটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমরা যে কাজটা করি, এই যে আমরা মানগুলো পেলাম cos a cos b এবং cos c, এই মানগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে আগে লিখব বা সাজিয়ে নিব, তারপরে আমরা এই ফরম্যাটটা নিয়ে আসার চেষ্টা করব, যে ফরম্যাট আকারে আমাদের এই প্রমাণটা করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি থাকতেছে, আমাদের এখানে থাকতেছে হচ্ছে cos a, তাহলে cos a সমান আমরা কি পেলাম 1/5। আচ্ছা, তারপরে হচ্ছে cos b সমান আমরা কি পেয়েছি, cos b সমান পাওয়া গেছে হচ্ছে 19/35, তার হচ্ছে cos c,
আচ্ছা cos c সমান আমরা কি পেলাম, cos c সমান আমরা পেলাম 5/7। আমরা কিন্তু এই তিনটিরই মান পেয়ে গেছি, cos a cos b এবং cos c। এখন আমরা যে কাজটা করব, আমাদের যে প্রমাণের যে ফরম্যাটটা, ওই ফরম্যাটটা আনার চেষ্টা করব এই মানগুলো ব্যবহার করার মাধ্যমে। এখন cos a ডিভাইডেড বাই cos b সমান, আমরা কি করলাম, এই cos a কে cos b দ্বারা ভাগ করলাম। আচ্ছা কেন এই কাজটা করতেছি, আমাদের প্রমাণের এই ফরম্যাটটি নিয়ে আসার জন্য এই কাজটা করতেছি। এতক্ষণ আমরা যে কাজগুলো করছি সেটা করছি শুধুমাত্র cos a cos b এবং cos c এই মানটা নির্ণয় করার জন্য। কেন আমাদের এই মান cos a cos b এবং cos c এর মান না পাওয়া পর্যন্ত এই ফরম্যাটটি আনা যাবে না বা যাচ্ছে না। যেহেতু cos a cos b এবং cos c এর মান না আনা পর্যন্ত এই ফরম্যাটে আমরা যেতে পারতেছি না। এই জন্য আমরা প্রথমে কি করে নিছি, প্রথমে আমরা cos a cos b এবং cos c এর মান নির্ণয় করে নিছি এবং আমরা শেষ পর্যন্ত নির্ণয় করতে পারছিও। এখন আমরা এই ফর্মুলাটি আনার জন্য এই কাজটা করতেছি, যে প্রথমে আমরা কি করলাম, cos a এবং cos b ভাগ করলাম। সুতরাং আমরা এখানে cos a এর স্থলে cos এর মান আর cos b এর স্থলে cos b এর মানটা স্থাপন করি। আচ্ছা তাহলে সমান সমান এখানে কি হবে, সমান সমান হচ্ছে 1/5 ইন্টু, এটা তো ভাগ আছে তাহলে গুণ হলে বিপরীত হবে, অর্থাৎ 35/19 ইকুয়াল হবে কি, এখানে আমরা যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে আমাদের 7, কেননা 35 কে বা 35 কে যদি 5 দিয়ে ভাগ করি তো 7 হয়, আর এখানে হচ্ছে 19। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, cos a ডিভাইডেড বাই cos b ইকুয়াল হচ্ছে 7/19। এখন আমরা এই যে ফরম্যাটে আনার চেষ্টা করি, এখানে আমরা কি করব, একান্তরকরণ এই ধারণাটা ব্যবহার করব অনুপাতের বা সমানুপাতের ক্ষেত্রে। একান্তরকরণ, একান্তরকরণের বিষয়টা কি আমরা দেখি, যে যদি a/b সমান c/d হয়, a/b সমান c/d হয়, এটা একটা সমানুপাত, এই ক্ষেত্রে একান্তরকরণের বৈশিষ্ট্যটা আমরা ব্যবহার করতে পারি বা সমানুপাতের একটা ধর্মই বলা যেতে পারে। সেটা কি, a সমান সমান d, এই যে c এবং b আমরা অবস্থান বিনিময় করতে পারি, অর্থাৎ এই b এর স্থলে c আর c এর স্থলে b, এই যে কাজটা আমরা করলাম এটাকে বলা হয় সমানুপাতের ক্ষেত্রে একান্তরকরণ ধর্ম বা বৈশিষ্ট্য। এখানে আমরা একান্তরকরণ করলাম। আচ্ছা এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে এখানে কি হবে, cos b আমরা লিখতে পারবো 7 এর স্থলে, আর 7টাকে লিখতে পারবো cos b এর স্থলে। তাহলে আমরা অতএব কি পাচ্ছি, cos a/7 ইকুয়াল হচ্ছে cos b/90। এই যে একটা সম্পর্ক আমরা এখানে দাঁড় করাতে পারলাম। সেটা করলাম কি, cos a এবং cos b ভাগ করার মাধ্যমে। এখন আমরা যেটা করব, cos b/cos c এই কাজটি করব। cos b বাই হচ্ছে cos c ইকুয়াল, এখন cos b সমান কি, cos b সমান হচ্ছে 19/35। তাহলে এখানে আমরা লিখি 19/35, আর cos c সমান 5/7 ইকুয়াল 19/35, এটা গুণন হয়ে বিপরীত হবে, তাহলে হবে 7/5, তাহলে হচ্ছে ইকুয়াল, এখন যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে কত হবে, এখানে 5 হবে, 7 দিয়ে আমরা 35কে ভাগ করতেছি, তাহলে এখানে হবে 5, আর 5 গুণ করলে হবে 25 বা 25, তাহলে 25/90। আর এখানে কি আসতেছে, cos b/cos c, তাহলে cos b/cos c সমান আমরা কি পেলাম, 19/25 পেলাম। এখন এখানেও আমরা কি করব, একান্তকরণের বৈশিষ্ট্য বা ধারণাটি ব্যবহার করব। যদি ব্যবহার করি তাহলে আমরা পাচ্ছি কি, অতএব cos b এখানে 19 আসবে, আর এখানে হবে cos c
ইকুয়াল হচ্ছে 25। আচ্ছা, এখন খেয়াল করি এখানে হচ্ছে cos a ডিভাইডেড বাই 7 ইকুয়াল cos b ডিভাইডেড বাই 19, আর এখানে কি আসলো cos b ইকুয়াল cos b ডিভাইডেড বাই 19 ইকুয়াল cos c ডিভাইডেড বাই 25। আমরা যদি এখন এই যে দুইটি সম্পর্ক তুলনা করি, এই সম্পর্ক দুটিকে যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাচ্ছে কি এই যে cos b ডিভাইডেড বাই 19 আর এখানেও আছে cos b ডিভাইডেড বাই 19, অর্থাৎ cos a ডিভাইডেড বাই 7 এটা হলো cos b ডিভাইডেড বাই 19 এর এই মানের সমান, আর এখানে cos b ডিভাইডেড বাই 19 অর্থাৎ এই মানটা হচ্ছে cos c ডিভাইডেড বাই 25 এর সমান। সুতরাং আমরা তো এখন লিখতেই পারবো এই ধারণাটা যদি দেখি a সমান সমান b, b সমান সমান c, তাহলে a সমান সমান c এটা লিখতে পারি, কিংবা এটাও তো লিখতে পারি a সমান b সমান c, a সমান b সমান c। এই দুটি যে কোনো একটি ধারণা কিন্তু আমরা লিখতে পারি। যদি a সমান b এবং b সমান c হয় তাহলে আমরা a সমান c এটাও লিখতে পারি, কিংবা a সমান b সমান c এটাও লিখতে পারি। তাহলে এই যে দ্বিতীয় ধারণাটি এটা কিন্তু এখানে আমরা ব্যবহার করতেই পারি। তাহলে সুতরাং cos a ডিভাইডেড বাই 7 ইকুয়াল cos b ডিভাইডেড বাই হলো 19 ইকুয়াল হচ্ছে cos c ডিভাইডেড বাই 25। আমাদের কিন্তু ফরম্যাটটা চলে আসলো। আমাদের যে ফরম্যাটটা cos a ডিভাইডেড বাই 7 ইকুয়াল cos b ডিভাইডেড বাই 19 ইকুয়াল হচ্ছে cos c ডিভাইডেড বাই 25, এই ফরম্যাটে কিন্তু আমরা শেষ পর্যন্ত নিয়ে আসতে পারলাম। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, আমরা এখন লিখব প্রমাণিত। তাহলে আশা করি আজকে আমরা যে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে এই গাণিতিক সমস্যাটি সমাধান করলাম সেই ধারণাগুলো আমরা যথেষ্ট ভালো মতো বুঝছি, এবং কিভাবে এটা ব্যবহার করা হলো সেটাও ভালো মতো বুঝছি। আর এই যে ক্যালকুলেশনগুলো আমরা অবশ্যই খেয়াল করছি এবং ভালো মতো বোঝার চেষ্টা করছি। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা সেটা অবশ্যই জানাতে পারবা, জানে এটা একটা এই ক্লাসটি একটা রিভিশন ক্লাস হবে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।